নমস্কার, কোয়ার্ক ক্যারিয়ার ইনস্টিটিউটে সবাইকে স্বাগত জানাই। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আজকে আমি আলোচনা করব ক্লাস 11-এর পদার্থবিদ্যার চতুর্থ চ্যাপ্টার নিউটনের গতিসূত্র। এবং এই চ্যাপ্টারে আগে একটা ভিডিও দিয়েছিলাম, তোমরা যারা দেখোনি ডেসক্রিপশান বক্সে চলে যাও, সেখানে আগের ভিডিও লিঙ্কটা দিয়ে দেওয়া আছে। সেই ভিডিওটি দেখে এই ভিডিওটি দেখো, তাহলে কনসেপ্ট তোমাদের পুরোপুরি ক্লিয়ার হয়ে যাবে। আগের ভিডিওতে আমি আলোচনা করেছিলাম যে নিউটনের প্রথম গতিসূত্র কি, এবং সেটা নিয়ে আলোচনা করেছিলাম। পদার্থের জাড্য, বলের ধারণা, সেগুলো নিয়ে আলোচনা করেছিলাম। আজকে আলোচনা করব নিউটনের দ্বিতীয় গতিসূত্র। আমরা জানি যে 1687 খ্রিস্টাব্দে বিজ্ঞানী স্যার আইজ্যাক নিউটন একটা গ্রন্থ প্রকাশ করেছিলেন, যার নাম হচ্ছে প্রিন্সিপিয়া। সেই গ্রন্থে তিনি 3টা সূত্র লিপিবদ্ধ করেছিলেন, যেটা আমরা আগের ক্লাসে শিখেছিলাম। আজকে নিউটনের দ্বিতীয় গতিসূত্রের বিবৃতিতে আসছি। এই বিবৃতি কি বলেছে যে কোনো বস্তুর ভরবেগের পরিবর্তনের হার কোনো বস্তুর ভরবেগের পরিবর্তনের হার বস্তুটির উপর প্রযুক্ত বলের সমানুপাতিক। বল যেদিকে প্রযুক্ত হয় বস্তুটির ভরবেগের পরিবর্তন সেদিকে ঘটে। তাহলে দেখো, আমরা নিউটনের দ্বিতীয় গতিসূত্রে কার ধারণা পেলাম। দেখো, বলেছে কোনো বস্তুর ভরবেগের পরিবর্তনের হার। ভরবেগ আমরা জানি না, তাহলে এই ভরবেগ সম্পর্কে জানবো। সেটা পরিবর্তনের হার, মানে সময় সাপেক্ষে তার পরিবর্তন। সেটা কার সঙ্গে সমানুপাতিক? দেখো, প্রযুক্ত বলের সঙ্গে সমানুপাতিক। আর কি বলেছে? বল যেদিকে প্রযুক্ত হয় বস্তুটির ভরবেগের পরিবর্তন সেই দিকে ঘটে। তাহলে আমাদের জানতে হবে যে ভরবেগ কি। আচ্ছা, একটা সাধারণ উদাহরণ দিলে এই কনসেপ্টটা একটু ক্লিয়ার হয়ে যাবে। ধরো, একটা রাস্তা বরাবর একটা মাল বোঝাই লরি এবং আরেকটা খালি লরি একই গতিবেগে যাচ্ছে। তোমাকে যদি বলা হয় যে দুটো লরিকে থামাতে কোন লরিটার উপর প্রযুক্ত বলটা বেশি হবে, কোনটার বেশি হবে? নিশ্চয়ই যার ভর বেশি, মাল বোঝাই যেটা আছে। আবার যদি বলা হয় যে ধরো দুটো লরি স্থির আছে, একটা মাল বোঝাই একটা খালি, দুটো লরিকে একই গতিবেগ দিতে গেলে আমাকে কাকে বেশি বল প্রযুক্ত করতে হবে? নিশ্চয়ই যার ভার বেশি, মানে তোমার ভর বেশি যার, যেটা হচ্ছে মাল বোঝাই আছে। আবার ধরো দুটো একই লরি একই ভর এবং তারা বিভিন্ন গতিবেগে আসছে। এবারে থামাতে গেলে নিশ্চয়ই যার গতিবেগ বেশি তাকে নিশ্চয়ই বেশি পরিমাণ বল বিরুদ্ধ দিকে প্রয়োগ করতে হবে, তবে গিয়ে আমি থামাতে পারবো। তাহলে দেখো, এখানে শুধুমাত্র ভর কিন্তু ডিপেন্ড করছে না, যে ভর এবং বেগ দুটো রাশির যে গুণফল সেটা কিন্তু ডিপেন্ড করছে। তাহলে যে বস্তুর ভরবেগ বেশি সেই বস্তুকে তোমাকে বেশি পরিমাণ বল প্রয়োগ করতে হবে। তাহলে ভরবেগের ডেফিনেশন কি হবে? যে ভর ও বেগের সমন্বয়ে কোনো গতিশীল বস্তুতে যে গতীয় ধর্মের সৃষ্টি হয় তাকে ভরবেগ বলে। যেমন ধরো, কোনো একটা হালকা বস্তু তোমার দিকে ছুটে আসছে, তুমি তাকে আটকাচ্ছ, সোজা হাত রাখলে আটকাতে পারবে। কিন্তু ধরো বেশি ভরের বস্তু একই গতিবেগে ছুটে আসছে, তাহলে দেখবে একটু হালকা তোমাকে বেঁকে যেতে হয়। কারণ কি? যে ওটার ভরবেগ বেশি,
তাকে থামাতে গেলে আমাকে বেশি বল প্রয়োগ করতে হবে। হ্যাঁ, এই ভরবেগকে সাধারণত পি দিয়ে লেখা হয়। পি ইজ ইকুয়াল টু, তাহলে আমরা কী পাবো, যে ভর ইন্টু বেগ। ভরকে যদি আমরা এম দিয়ে প্রকাশ করি এবং বেগকে যদি আমরা ভি দিয়ে প্রকাশ করি, তাহলে পি ইজ ইকুয়াল টু কী হলো, যে পি ইজ ইকুয়াল টু এম ইন্টু ভি। হ্যাঁ, তাহলে ভরবেগের একক কী হবে, একক এম ইন্টু ভি। প্রথমে আসছে ধরো সিজিএস একক, সিজিএস। এম এর একক কি, গ্রাম। ভি এর একক কি, সেন্টিমিটার পার সেকেন্ড। এসআইতে কী হবে, কেজি মিটার পার সেকেন্ড। এগুলো তোমরা সহজে পারবে। মাত্রা, মাত্রা কী হবে, ডাইমেনশন অফ পি ইজ ইকুয়াল টু কী হবে, দেখো এম এর মাত্রা কত এম, ভি এর মাত্রা কত এল, টি ইনভার্স। তাহলে ভরবেগের মাত্রা কি পেলাম, এম এল টি ইনভার্স। এটা হচ্ছে ভরবেগের মাত্রা গেল। আচ্ছা, এই ভরবেগটা স্কেলার না ভেক্টর, স্কেলার না ভেক্টর, এটা ভেক্টর রাশি। হ্যাঁ, এটা হচ্ছে ভেক্টর রাশি। কারণ কি, এই ভরবেগ ভেক্টর আর দেখো ভি ভেক্টর, আর এমটা কিন্তু স্কেলার। তাহলে যদি আমরা এটাকে ভেক্টরিক্যালি প্রকাশ করি, তাহলে পি ইজ ইকুয়াল টু কী হবে, যে এম ইন্টু ভি। হ্যাঁ, সেটা হচ্ছে পিটা ভেক্টর কোয়ান্টিটি আর ভিটাও ভেক্টর কোয়ান্টিটি। আচ্ছা, এটাই গেল তোমার হচ্ছে ভরবেগ। এরপর দেখো প্রযুক্ত বল বা বল। বল কাকে বলে, আমরা আগের ক্লাসে পড়েছিলাম যে যা প্রযুক্ত হয়ে কোনো বস্তুর গতিবেগ পরিবর্তন করে বা গতিবেগ পরিবর্তন করার চেষ্টা করে তাকে বলা হচ্ছে বল। হ্যাঁ, এটা আমরা আগের ক্লাসে পড়েছিলাম। তোমরা যারা দেখোনি ডেসক্রিপশান বক্সে চলে যাও, সেখান থেকে আগে ওই ভিডিওটা দেখে নাও। তাহলে ভরবেগের ধারণা ক্লিয়ার হলো। প্রযুক্ত বল তোমরা পেয়ে যাবে ওই ক্লাসে। বল যদি কি প্রযুক্ত হয়, বস্তুটির ভরবেগের পরিবর্তন সেদিকে ঘটে। আচ্ছা, এই ব্যাপারটাকে যদি আমি উদাহরণের সাহায্যে বোঝাই, তাহলে তোমাদের কনসেপ্টটা ক্লিয়ার হবে। ধরো তোমাদের দুজন বন্ধু আছো। একজন বন্ধু খুব ভালো ক্রিকেট খেলতে জানে এবং সে ভালো ক্যাচ ধরতে জানে। হ্যাঁ, আরেকজন বন্ধু ধরো সে কোনোদিন খেলাধুলা করেনি। হ্যাঁ, খেলাধুলা যেহেতু করেনি, সে নিশ্চয়ই ক্যাচ ধরতেও পারবে না ঠিকঠাক করে। তার জন্য যখন দেখবে ওই যে খেলাধুলা করতেই জানে না, সে যদি ক্যাচ ধরতে যায়, সে কীরকম ক্যাচ ধরবে, নিশ্চয়ই এরকম এরকম করে ক্যাচ ধরবে এবং হাতটাকে সরাবেও না, স্থির করে রাখবে। তাহলে ধরো বলটা এখানে এসে ওর হাতে পড়ছে, ও কী করছে, এখানে হাতটাকে স্থিরভাবে ধরে রেখেছে এরকমভাবে। তাহলে ও কি ভালো করে ধরতে পারবে, ধরতে কিন্তু পারবে না। হয় ও হাত ফাতে লাগবে, নয়তো কি হবে, বলটা ছিটকে যাবে। কারণ কি, দেখো ও যেহেতু হাতটাকে স্থির করে রাখছে, তাহলে বলটা যখন এসে পড়ছে, থামার জন্য কিন্তু সময়টা সে কম পাচ্ছে। তাহলে ও কি করছে, বলটাকে থামাচ্ছে কম সময়। কম সময়ে থামানোর জন্য কি হচ্ছে, যে ভরবেগের পরিবর্তন সেটা কম সময়ে হচ্ছে। তাহলে ভরবেগের পরিবর্তন যেহেতু কম সময়ে হচ্ছে, তাহলে ভরবেগের পরিবর্তনের হারটা কী হবে, বেশি হবে। দেখো ভরবেগের পরিবর্তনের হার, ভরবেগের পরিবর্তনের হার মানে কি, ভরবেগ পরিবর্তন বাই সময়। তাহলে ভরবেগের পরিবর্তন, তোমার যে বন্ধু ধরো খেলতে জানে না, তুমি ধরো খেলতে ভালো জানো, দুজন বন্ধু ধরো একই বলকেই ধরছো, তাহলে ভরবেগের পরিবর্তন কি হচ্ছে, একই হচ্ছে। কিন্তু যে খেলতে জানে না, সে কী করছে, এরকম স্থিরভাবে হাত রাখার জন্য কি হচ্ছে, সময়টা কম লাগছে বা সময়টা সে কম দিচ্ছে। তার ফলে ভরবেগের পরিবর্তনের হার যে খেলতে জানে না তার ক্ষেত্রে কি হচ্ছে, বেশি হচ্ছে, সময় কম হচ্ছে। তার জন্য প্রযুক্ত বলটা কি হবে, বেশি হবে। মানে ওই যে বলটা, ক্রিকেট বলটা ধরো এসছে, তার বিরুদ্ধে বেশি পরিমাণ বল তাকে প্রয়োগ করতে হবে, যেহেতু সে হাতটাকে স্থির রেখেছে, মানে কম সময়ের মধ্যে থামাতে চাইছে। এরপর যে ভালো খেলতে জানে, সে কীরকম ক্যাচ ধরবে, নিশ্চয়ই হাতটাকে একটু হালকা এরকম করবে, হাত টেনে নেবে। তাহলে দেখো যখনই হাতটাকে টানছে, তাহলে ভরবেগের পরিবর্তন কিন্তু একই হচ্ছে, কারণ দুটো বন্ধুই আমি ধরলাম যে একই বলকে আটকাচ্ছে বা একই বলকে ক্যাচ ধরছে। তাহলে ভরবেগের পরিবর্তন একই, কিন্তু যে ভালো ক্যাচ ধরতে জানে সে কী করছে, দেখো হাতটাকে টানছে, তার ফলে সময়টা সে কী লাগাচ্ছে, বেশি লাগাচ্ছে। তাহলে ভরবেগের পরিবর্তন দেখা একই, কিন্তু যে ভালো খেলতে জানে সে কী করছে, সময়টাকে বেশি লাগিয়ে দিচ্ছে। সময়টাকে বেশি লাগানোর জন্য ভরবেগের পরিবর্তনের হার কী হচ্ছে, কমে যাচ্ছে। দেখো ভরবেগ পরিবর্তন একই, ভরবেগের পরিবর্তনের হার, ভরবেগের
পরিবর্তনের হার ইজ ইকুয়াল টু কি, যে ভরবেগ পরিবর্তন বাই কি, সময়। তাহলে ভরবেগ পরিবর্তন বাই যদি সময় হয়, তাহলে ভরবেগ পরিবর্তন আমার একই, সময়টা কি হচ্ছে, কারো ক্ষেত্রে বাড়ছে কারো ক্ষেত্রে কমছে। তাহলে যার ক্ষেত্রে সময়টা বেশি হচ্ছে তার ক্ষেত্রে ভরবেগের যে পরিবর্তনের হার সেটা কি হচ্ছে, কম হচ্ছে। আর যার ক্ষেত্রে সময়টা কম তার ক্ষেত্রে ভরবেগের পরিবর্তন হারটা কি হচ্ছে, বেশি হচ্ছে। তাহলে যে বন্ধু ভালো খেলতে জানে সে কি করছে, সময়টাকে বেশি লাগাচ্ছে, তাহলে ভরবেগের পরিবর্তনের হার কি হচ্ছে, কম হচ্ছে। আর যে বন্ধু খেলতে জানে না তার ক্ষেত্রে সময়টা কি হচ্ছে, কম লাগাচ্ছে সে, তার ফলে ভরবেগের পরিবর্তনের হার কি হচ্ছে, বেশি হচ্ছে। তাহলে সেটা হওয়ার জন্য যে খেলতে জানে না তাকে বেশি পরিমাণ বল প্রয়োগ করতে হচ্ছে, যে খেলতে ভালো জানে তাকে কম পরিমাণ বল প্রয়োগ করতে হচ্ছে। একই রকম ফুটবল খেলার সময় গোলকিপারের ক্ষেত্রেও একই ধরনের ঘটনা ঘটে। আচ্ছা, এরপর আরেকটা উদাহরণ দিই। ধরো তুমি একটা সুতোর সাহায্যে একটা বস্তুকে বেঁধে বৃত্তাকার পথে আবর্তন করাচ্ছ। আমরা জানি যে বৃত্তীয় গতির ক্ষেত্রে প্রত্যেক বিন্দুতে বেগের ডিরেকশন কোন দিকে হয়? বৃত্তীয় গতির ক্ষেত্রে প্রত্যেক পয়েন্টে বেগের ডিরেকশন কোন দিকে হয়? স্পর্শক বরাবর হয়। ধরো এই পয়েন্টে যখন থাকবে তখন এদিকে, ধরো একই গতিবেগে ঘুরছে, ভি গতিবেগে ঘুরছে। এই পয়েন্টে যখন এসছে তার গতিবেগ ধরো এইদিকে, এই পয়েন্টে যখন এসছে তার গতিবেগ ধরো এইদিকে, এই পয়েন্টে যখন আছে তার গতিবেগ ধরো এইদিকে। তাহলে প্রত্যেক বিন্দুতে বেগের যে মানটা সেটা সমান, কিন্তু দেখো প্রত্যেক বিন্দুতে বেগের ডিরেকশান কি হচ্ছে, আলাদা হয়ে যাচ্ছে। তাহলে বেগের যে মানটা সেটা সমান, ডিরেকশান আলাদা, তাহলে বেগটা কি হচ্ছে, পরিবর্তন হয়ে যাচ্ছে। আমরা জানি যে বেগ ভেক্টর রাশি, আবার ভেক্টর রাশি যদি তুমি মানটাকে চেঞ্জ করে দাও বা দিকটাকে চেঞ্জ করে দাও বা দুটোকেই চেঞ্জ করে দাও, তাহলে কি হবে, ভেক্টর পরিবর্তন হয়ে যায় বা রাশিটা পরিবর্তন হয়ে যায়। তাহলে এখানে কি হচ্ছে, এই যে উদাহরণটা, মানে ধরো এটা এটাকে কি বলে, যে সমবৃত্তীয় গতি, হ্যাঁ, যে বৃত্তাকার পথে একই দ্রুতিতে আবর্তন করছে। তাহলে এর বেগটা কি হচ্ছে, অসমবেগ হচ্ছে। তার ফলে এর বেগটা যেহেতু পরিবর্তন হচ্ছে, আমি যদি এর সঙ্গে ভরকে গুণ করে দিই, হ্যাঁ, তাহলে কি হচ্ছে, ভরবেগের পরিবর্তন হচ্ছে। ভরবেগের যেহেতু পরিবর্তন হচ্ছে তাহলে কিন্তু আমার বল চলে আসবে। আবার আমরা জানি কোনো বস্তুকে বৃত্তপথে ঘোরাতে এই ভেতর দিকে বা ব্যাসার্ধ বরাবর একটা বল কাজ করে, সেটাকে কি বলা হয়, অভিকেন্দ্র বল। এটা তোমরা বৃত্তীয় গতিতে পড়বে, অভিকেন্দ্র বল। এই অভিকেন্দ্র বলের কে যোগান দেয়, সুতোর টান। তুমি ধরো এইখানে বেঁধে ঘোরাচ্ছ, সুতোর টান এদিকে কাজ করছে টি, তাহলে এই সুতোর টান কি করছে, অভিকেন্দ্র বলের যোগান দিচ্ছে। ধরো তোমাকে বলা হলো একই বস্তু তোমাকে কম ব্যাসার্ধে বৃত্তপথে ঘোরাতে হবে। কম ব্যাসার্ধে বৃত্তপথে ঘোরাতে গেলে তোমাকে নিশ্চয়ই এই যে হাত দ্বারা বেশি পরিমাণ বল প্রয়োগ করতে হবে। কারণ কি হচ্ছে, যেহেতু তুমি ব্যাসার্ধকে কমিয়ে দিচ্ছ, ব্যাসার্ধ কমালে টি ইজ ইকুয়াল টু কী হবে, যে 2πr/v। তাহলে যেহেতু ব্যাসার্ধ কমে যাচ্ছে, পর্যায়কাল মানে একবার পূর্ণ আবর্তন করতে যে সময়কাল সেটাও কি হচ্ছে, কমে যাচ্ছে। তাহলে সময়কাল যদি কমে যায় তাহলে ভরবেগের পরিবর্তনের হার ওটা কি হচ্ছে, বেড়ে যাচ্ছে। তার ফলে তোমাকে বেশি পরিমাণ বল প্রয়োগ করতে হচ্ছে। কারণ কি, ভরবেগের পরিবর্তনের হার ইজ ইকুয়াল টু ভরবেগ পরিবর্তন বাই কি, সময়। আচ্ছা, তাহলে যদি তোমাকে কম ব্যাসার্ধের বৃত্তপথে ঘোরাতে হয় তোমাকে বেশি পরিমাণ অভিকেন্দ্র বল বা সুতোর টানটাকে বেশি করতে হবে। আর যদি তুমি ধরো বেশি বেগে ঘোরাতে চাও, ধরো ব্যাসার্ধ একই রেখেছো, বেগটাকে ধরো বাড়াচ্ছ কমাচ্ছ, তাহলে যার ক্ষেত্রে বেগটা বেশি হবে তার ক্ষেত্রে কি হবে, প্রযুক্ত বলের মানটা বা সুতোর টানটা কি হবে, বেশি হবে। হ্যাঁ, তাহলে এটাও দেখো তোমারই ভরবেগের পরিবর্তনের হার বস্তুটির উপর প্রযুক্ত বলের সমানুপাতিক, বল যেদিকে প্রযুক্ত হয় ভরবেগের পরিবর্তন সেদিকেই ঘটে। এরপর এই নিউটনের দ্বিতীয় গতিসূত্রের গাণিতিক বিবৃতিতে আসছি বা গাণিতিক রূপ। ধরলাম যে ধরি বস্তুর ভর m এবং
বেগ ধরলাম ভি, তার মানে এম ভরের বস্তু ভি গতিবেগে গতিশীল। এর উপর প্রযুক্ত বল, ধরো বল প্রযুক্ত হয়েছে কত পরিমাণ, ধরো এফ পরিমাণ বল প্রয়োগ হয়েছে, তার ফলে এর বেগ ধরো হয়েছে ভি প্লাস ডেল ভি। তাহলে পরিবর্তন কত, ডেল ভি, আগে ছিল ভি, এখন হয়েছে ভি প্লাস ডেল ভি। কত সময় ধরে বল প্রযুক্ত হয়েছে, আমি ধরলাম যে সময় ডেল টি সময়ে বেগ পরিবর্তন হয়েছে ডেল ভি। তাহলে এই সূত্র কি বলেছে, ভরবেগের পরিবর্তন হার প্রযুক্ত বলের সমানুপাতিক। তাহলে ভরবেগের পরিবর্তনের হার মানে ভরবেগ পরিবর্তন ক্যালকুলেট করি। তাহলে ভরবেগের পরিবর্তন কত হচ্ছে, দেখো এম ইন্টু ভি প্লাস ডেল ভি মাইনাস এম ভি। তাহলে এম ইন্টু ডেল ভি, এটা হচ্ছে ভরবেগ পরিবর্তন। ভরবেগের পরিবর্তনের হার কি হচ্ছে, ভরবেগের পরিবর্তনের হার কি হবে, যে এম ডেল ভি বাই ডেল টি, এটা হচ্ছে ভরবেগের পরিবর্তন হার। এটা কার সঙ্গে সমানুপাতিক, প্রযুক্ত বলের সঙ্গে সমানুপাতিক। তাহলে এ ভেরিজাস এম ডেল ভি বাই ডেল টি। আমি এখানে যদি সমানুপাতিক চিহ্ন উঠে সমান চিহ্ন আনি, তাহলে এটা কনস্ট্যান্ট টার্ম আনবো, আমি ধরলাম সেটা কে। তাহলে কে এম ডেল ভি বাই ডেল টি। আমি যদি ডেল টি টেন্স টু 0 করে দিই এবং এখানে লিমিট আনি, ডেল ভি বাই ডেল টিকে আমি ডিভি বাই ডিটি দিয়ে প্রকাশ করতে পারি। আবার দেখো বেগের পরিবর্তন বাই সময়ের সাপেক্ষে বেগের পরিবর্তন, সেটা কি হয়, ত্বরণ হয়, বেগের পরিবর্তনের হার। তাহলে এটাকে আমি লিখতে পারি যে এফ ইজ ইকুয়াল টু কে এম এ। হ্যাঁ, এটা কি হচ্ছে, যে নিউটনের দ্বিতীয় গতিসূত্রের গাণিতিক রূপ। এখানে সহজ করার জন্য কেটাকে আমি 1 ধরে নেব, তখন এফ ইজ ইকুয়াল টু কী পাবো, এম ইন্টু এ। এটা হচ্ছে গাণিতিক রূপ। তাহলে প্রযুক্ত বল ইজ ইকুয়াল টু কি, ভর ইন্টু বস্তুর ত্বরণ। এটা হচ্ছে নিউটনের দ্বিতীয় গতিসূত্রের গাণিতিক রূপ। আচ্ছা, এই ইকুয়েশন থেকে আমরা একক বলের ডেফিনেশন দিই, যে একক বল, একক বল কি, একক বল কি হবে, একক বল দেখো, একক বল মানে কি, আমাকে এফটাকে 1 করতে হবে। তাহলে এখানে যদি আমি এফটাকে 1 করি, নিশ্চয়ই এমটাকেও 1 করতে হবে, এটাকেও 1 করতে হবে। তাহলে ডেফিনেশন কি বলবো, যে একক ভরের বস্তুতে একক পরিমাণ ত্বরণ সৃষ্টি করতে যে পরিমাণ বল লাগে তাকে বলা হচ্ছে একক বল। তাহলে একক ভরের বস্তুতে একক ত্বরণ সৃষ্টি করতে যে পরিমাণ বল লাগে তাকে একক বল বলে। আবার আমরা বলের সিজিএস ইউনিট কি জানি, বলের সিজ একক কি হয়, ডাইন হয়। এফপিএস একক কি হয়, পাউন্ডাল হয়। আর এসআই একক কি হয়, নিউটন হয়। তাহলে এখান থেকে দেখো আমরা বলের ডেফিনেশন দিতে পারি। ধরো এক ডাইনকে আমি লিখতে পারি, যেহেতু এম ইজ ইকুয়াল টু এফ ইজ ইকুয়াল টু এম এ, তাহলে এফ যখন আমি সিজিএস ইউনিট সিস্টেমে বলছি ডাইন, তাহলে এমটাকে আমি কি করব, নিশ্চয়ই 1 গ্রাম করব। আর ত্বরণটা কি করব, 1 সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে এখানে কি হচ্ছে, 1 ডাইন ইজ ইকুয়াল টু 1 গ্রাম সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার। 1 পাউন্ডাল ইজ ইকুয়াল টু কী হবে, দেখো এফটা পাউন্ডাল, এমটা কি, এফপিএস ইউনিট সিস্টেমে এম এর একক কি হয়, পাউন্ড হয়। তাহলে 1 পাউন্ড ইন্টু ফুট পার সেকেন্ড স্কোয়ার। এটা কি, ফুট পার সেকেন্ড স্কোয়ার এফপিএসে। নিউটন কি হচ্ছে, 1 নিউটন, ধরো 1 পাউন্ডাল 1 ডাইন 1 কেজি মিটার পার
সেকেন্ড স্কোয়ার। তাহলে এখান থেকে আমরা এদের সংজ্ঞা বলতে পারি। তাহলে তোমাকে বলা হলো যে এক ডাইনের সংজ্ঞা দাও, কী বলবে দেখো, 1 গ্রাম ভরের বস্তুর উপর বা 1 গ্রাম ভরের বস্তুর উপর যে পরিমাণ বল প্রযুক্ত হলে ওতে 1 সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণ সৃষ্টি হয় তাকে বলা হচ্ছে এক ডাইন। আবার যদি বলে 1 পাউন্ড হলে ডেফিনেশন কী হবে, যে 1 পাউন্ড ভরের বস্তুর উপর যে পরিমাণ বল প্রযুক্ত হলে ওই বস্তুতে 1 ফুট পার সেকেন্ড স্কোয়ার ত্বরণ সৃষ্টি হয় তাকে কি বলা হচ্ছে 1 পাউন্ডাল। আবার 1 নিউটনের সংজ্ঞা কী হবে, যে 1 কেজি ভরের বস্তুতে 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণ সৃষ্টি করতে যে পরিমাণ বল লাগে তাকে কি বলা হচ্ছে 1 নিউটন। যদি সম্পর্ক প্রমাণ করতে বলে, তোমাকে বললো যে 1 নিউটন ইজ ইকুয়াল টু কত ডাইন। তাহলে আমরা যেহেতু জানি যে 1 নিউটন ইজ ইকুয়াল টু 1 কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ার, তাহলে এটা কত ডাইন হবে। আমি কেজিটাকে গ্রামে কনভার্ট করব, তাহলে 1000 গ্রাম। আবার 1 মিটার পার সেকেন্ড স্কোয়ারটাকে সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ারে প্রকাশ করব। তাহলে দেখো 100 সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার, তাহলে এটা হয়ে যাচ্ছে 10⁵ গ্রাম সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার। আবার এটা মানে কি ডাইন জানি, তাহলে 10⁵ ডাইন। তাহলে 1 নিউটন ইজ ইকুয়াল টু 10⁵ ডাইন, এটা হতে পারে। এরপর তোমরা কনভার্ট করতে পারবে যে 1 পাউন্ডাল ইজ ইকুয়াল টু কত নিউটন, এগুলো তোমরা কনভার্ট করতে সহজেই পারবে। তাহলে এটা গেল একক বলের ডেফিনেশন। আচ্ছা, বলের যদি তোমাকে মাত্রা বলে, বলের মাত্রা কি হয় m(l)(t⁻², কারণ f ইজ ইকুয়াল টু m এ, এমটা কি এম মানে তোমার এম এর মাত্রা কি ক্যাপিটাল এম, ত্বরণের মাত্রা কি l(t⁻²), তাহলে এটা কি হচ্ছে বলের মাত্রা হচ্ছে। এরপর আসছি যে বলের দিক বা প্রযুক্ত বলের দিক। এই বলের দিক কোন দিকে হবে, যে বস্তুর ভরবেগের পরিবর্তনের দিকে। মানে যে ভরবেগ পরিবর্তন যেদিকে হয় প্রযুক্ত বলটাও সেদিকে হয়, বা বলের দিক যেদিকে ভরবেগের পরিবর্তনের দিকও সেই দিকে। এটা হচ্ছে বলের দিক। কিন্তু সব ক্ষেত্রে কিন্তু এটা নাও হতে পারে। যেমন ধরো প্রাসের গতির ক্ষেত্রে, আমরা প্রাসের গতির ক্ষেত্রে পড়েছিলাম ভূপৃষ্ঠ থেকে যে কোনো দিকে যে কোনো বেগে ছুঁড়ে দিলে ওইটাকে প্রাস বলা হয়। হ্যাঁ, আমি ধরলাম যে ইউ গতিবেগে আমি ছুঁড়েছি এবং ভূপৃষ্ঠের সঙ্গে আলফা অ্যাঙ্গেলে, তাহলে ইউ এর এদিকে উপাংশ কত হয় ইউ কস আলফা, এদিকে কত হয় ইউ সাইন আলফা। আমি ধরলাম যে বস্তুকে ছুঁড়েছি তার ভর কত এম। হ্যাঁ, তাহলে এই বস্তুর ভর কত এম, ভর এম। তাহলে দেখো ওজন কিন্তু সর্বদা নিচের দিকে কাজ করবে। এটা কার দরুন আসছে, যে অভিকর্ষ বলের দরুন, যে পৃথিবী ওটাকে নিচের দিকে এমজি বলে টানছে। তাহলে দেখো এই প্রাসের ক্ষেত্রে বলটা নিশ্চয়ই এই দিকে কাজ করছে, তাহলে প্রযুক্ত বল নিচের দিকে কাজ করছে। এরপর দেখো বস্তুর বেগকে আমি দুটো উপাংশে ভাগ করে নিয়েছি, যে একটা এক্স অক্ষ বরাবর একটা ওয়াই অক্ষ বরাবর। তাহলে দেখো যে ওয়াই অক্ষ বরাবর নিচের দিকে আমার বল কাজ করছে, হ্যাঁ, কিন্তু এক্স অক্ষ বরাবর কোনো বল কাজ করছে না। তাহলে যেহেতু এক্স অক্ষ বরাবর কোনো বল কাজ করছে না, তার জন্য কি হচ্ছে এই যে ইউ কস আলফা এর যে বেগটা কি হবে অপরিবর্তিত হবে। তার জন্য এদিকে আমরা গতিকে কি ধরি সমবেগে গতি ধরি। আর দেখো বস্তুর বেগ ওইদিকে কত হচ্ছে ইউ সাইন আলফা, এর উল্টো দিকে বল প্রয়োগ হচ্ছে এমজি বল প্রয়োগ হচ্ছে, তার ফলে এই দিকে গতিটা কি হচ্ছে সমমন্দনে গতি। হ্যাঁ, তার জন্য এদিকে কি হচ্ছে সমমন্দনে গতি। তাহলে আমাকে মাথায় রাখতে হবে যে বলটা যেদিকে প্রযুক্ত হচ্ছে বেগের উপাংশে শুধুমাত্র সেই দিকটা পরিবর্তন হবে, অন্য দিকটা তার ধরো লম্ব দিকে কোনো পরিবর্তন হবে না। হ্যাঁ, এটা আমরা ভেক্টরও পড়েছি। আচ্ছা, এরপর আসছি যে একাধিক বলের প্রভাব। একাধিক বলের প্রভাব, ধরো এখানে একটা বস্তু আছে এম ভরের বস্তু, তুমি এদিক থেকে একটা বল প্রয়োগ করেছো, ধরো F1 বল,
এদিক থেকে বল প্রয়োগ করেছো, ধরো F2 বল, আর এদিক থেকে ধরো বল প্রয়োগ করেছো F3 বল। তাহলে এই বস্তুর গতি কি হবে? তাহলে যেহেতু 3টা বল প্রযুক্ত হচ্ছে, আমি কি করব, 3টার লব্ধি নেব। তাহলে লব্ধি বল কি হবে? লব্ধি বল হবে ভেক্টর যোগফল করব, যে F1 ভেক্টর প্লাস F2 ভেক্টর প্লাস F3 ভেক্টর। আমি যদি ধরি যে শুধুমাত্র যদি F1 বল প্রয়োগ হতো, তার ক্ষেত্রে যদি ত্বরণটা শুধুমাত্র A1 হতো, আমি লিখতে পারি যে F1 = m × A1। হ্যাঁ, শুধুমাত্র যদি F2 বল এই বস্তুর উপর প্রযুক্ত হতো, তার ফলে যদি ত্বরণ A2 হতো, তাহলে F2 = আমি লিখতে পারি যে ma2। শুধুমাত্র যদি F3 বল প্রয়োগ হতো, আমি এটাকে লিখতে পারি যে ma3, ত্বরণটাকে ধরলাম A3। কিন্তু যেহেতু 3টা বল একত্রে কাজ করছে, তাহলে লব্ধি বল কি হচ্ছে? 3টা ভেক্টরই যোগফল, ভেক্টর যোগফল। তাহলে এখানে হবে যে ma1 ভেক্টর প্লাস ma2 ভেক্টর প্লাস ma3 ভেক্টর। এমটাকে কমন নিয়ে নাও, তাহলে a1 ভেক্টর প্লাস a2 ভেক্টর প্লাস a3 ভেক্টর। তাহলে আমি এখানে লব্ধি বলটা কি পেলাম? যে m × a পেলাম। তাহলে এখানে a ভেক্টর = কি? যে a1 ভেক্টর প্লাস a2 ভেক্টর প্লাস a3 ভেক্টর। এটা তাহলে এটাই কি হচ্ছে? বস্তুর লব্ধি ত্বরণ, লব্ধি বল। হ্যাঁ, তাহলে আমরা যখন একাধিক বল প্রযুক্ত হচ্ছে ভেক্টর যোগফল করব, আর শুধুমাত্র যদি বলগুলো আলাদা আলাদা প্রযুক্ত হতো, যে ত্বরণ হতো মানে যা যা ত্বরণ হতো, সেই ত্বরণগুলো আমি কী করব, ভেক্টর যোগফল করলে লব্ধি ত্বরণ পেয়ে যাব। হ্যাঁ, এরপর ভেক্টর রূপে আসছি। ভেক্টর রূপ, ধরো কোনো বস্তুর উপর একটা F বল প্রযুক্ত হচ্ছে, আমি ওই F বলটাকে উপাংশে ভাগ করতে পারি। ধরো F = F1 ভেক্টর প্লাস ধরো F2 ভেক্টর প্লাস ধরো F3 ভেক্টর, বা এটাকে আমি স্থানাঙ্কের সাহায্যে লিখি যে F ভেক্টর = fx i ক্যাপ প্লাস fy j ক্যাপ প্লাস fz k ক্যাপ, মানে স্থানাঙ্কের আকারে লিখলাম। এর ফলে মানে F বল প্রযুক্ত হওয়ার ফলে আমি বস্তুর ভর ধরলাম m, যে m ভরের বস্তুতে F পরিমাণ বল প্রয়োগ হওয়ার ফলে a পরিমাণ ত্বরণ সৃষ্টি হয়েছে। তাহলে a = কি লিখবো? x i ক্যাপ, একই রকমভাবে স্থানাঙ্কের সাহায্যে ay j ক্যাপ প্লাস az k ক্যাপ। তাহলে এখান থেকে যেহেতু আমরা জানি যে F ভেক্টর m × a ভেক্টর, তাহলে এখান থেকে আমরা কি বলতে পারি যে fx = m × x, fy = m × ay, fz = m × az। বাবুরে কেন ডিস্টার্ব করছিস? লাইটটা ডিস্টার্ব করছে আর কি। দেখো তাহলে F ভেক্টর = fx i ক্যাপ প্লাস fy j ক্যাপ প্লাস fz k ক্যাপ। তাহলে আমরা কি বলতে পারি যে যে কোনো অক্ষ বরাবর প্রযুক্ত বল ওই অক্ষ বরাবর ভর ইন্টু ত্বরণ, ওই অক্ষ বরাবর জেড অক্ষ বরাবর। এটা বুঝতে পেরেছো তো? এখানে f = ma করা হয়েছে, f = ma। তাহলে বসে দাও না, যে f এর জায়গায় তুমি লিখে দাও fx i ক্যাপ প্লাস fy j ক্যাপ প্লাস fz k ক্যাপ m × ওইটা লিখে দাও যে x i ক্যাপ প্লাস m × ay j ক্যাপ প্লাস m × az k ক্যাপ। তাহলে এখান থেকে আমরা তুলনা করতে পারি, দিয়ে এরকম পেয়েছে। তাহলে এটা গেল নিউটনের দ্বিতীয় সূত্রের ভেক্টর রূপ। বুঝতে পেরেছো তাহলে? আচ্ছা, এইটুকু হলেই হবে। এরপর আমরা দেখি কিছু অঙ্ক করি, অঙ্ক করলে তোমাদের কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে। দেখি 2-3টা অঙ্ক করি, তাহলে কনসেপ্টগুলো ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা, এরপর আমরা যেটা শিখলাম সেটাকে অ্যাপ্লাই করে কিভাবে আমরা গাণিতিক প্রশ্নের সমাধান করব সেটা দেখি। কিছু প্রবলেম করলে তোমাদের
কনসেপ্টগুলো আরও ভালোভাবে ক্লিয়ার হয়ে যাবে। দেখো প্রথম প্রবলেম বলেছে 5 কেজি ভরের একটি বস্তু 10 মিটার পার সেকেন্ড বেগ নিয়ে চলছে, বস্তুটিকে 20 সেকেন্ড সময় থামাতে কত বল প্রয়োগ করতে হবে। তাহলে আমরা সূত্র কি জানি যে F ইজ ইকুয়াল টু এম এ। তাহলে আমি এমটা এম থাকুক, এটার জায়গায় আমি কী লিখতে পারি যে ভি মাইনাস ইউ বাই টি। ভিটা কি অন্তিম বেগ, ইউটা কি প্রাথমিক বেগ বাই টি। তাহলে এখানে এম কত দেখো 5 কেজি বলেছে, তাহলে 5 ইন্টু দেখো অন্তিম বেগ কত 0 আর প্রাথমিক বেগ কত 10 মিটার পার সেকেন্ড। তাহলে এখানে বেগের পরিবর্তন কত 10 ডিভাইডেড বাই সময় কত 20। তাহলে এটা কত হচ্ছে 2.5 নিউটন। দেখো এখানে কিন্তু ভি মাইনাস ইউ নেগেটিভ আসবে, তার ফলে অ্যাকচুয়ালি এটা বোঝাচ্ছে যে বলটা বিরুদ্ধ দিকে প্রয়োগ করতে হচ্ছে, মানে বিরুদ্ধ বল হচ্ছে আর কি। তাহলে এটার উত্তর কত হবে 2.5 নিউটন। বুঝতে পেরেছো যে এফ ইজ ইকুয়াল টু এম এ সেখান থেকে করা হয়েছে। এত বেগে চলছিল, যখন থেমে গেছে তখন নিশ্চয়ই বেগটা 0 হয়ে গেছে, তার জন্য বেগ পরিবর্তন কত 10, সময় কত 20 সেকেন্ড, তার জন্য এরকম হয়েছে। আচ্ছা এরপরে দেখি যে 1 মিটার পার সেকেন্ড বেগে গতিশীল 50 গ্রাম ভর একটি বস্তুর বিরুদ্ধে এতডাইন বল প্রয়োগ করা হলো, কতক্ষণ পরে এবং কত দূরত্বে বস্তুটি গতিহীন হবে। তাহলে সময় ধরলাম টি এবং কত দূরত্ব সেটাকে ধরলাম যে এস। তাহলে আমি আগে টি বের করব। তাহলে আমরা কি জানি যে এফ ইজ ইকুয়াল টু এম এ, হ্যাঁ, আবার এ ইজ ইকুয়াল টু আমরা কী লিখতে পারি যে ভি মাইনাস ইউ বাই টি এটা। তাহলে দেখো আমাকে 50 ডাইন বলে দিয়েছে বলের মানটা, আর সবসময় খেয়াল রাখবে যে অঙ্ক করার ক্ষেত্রে ইউনিট সিস্টেমগুলো একই রাখবে, হ্যাঁ, ইউনিট সিস্টেমগুলো একই রাখবে। তাহলে যেহেতু এফটা আমার ডাইনে দিয়েছে মানে সিজেস ইউনিট সিস্টেম, তাহলে এমটা কী করব সিজেস, আমার 50 আছে এখানে 50, তাহলে ভিটা কত দেখো ভিটা 0, ইউ কত 100 সেন্টিমিটার পার সেকেন্ড, 1 মিটার পার সেকেন্ড মানে কি 100 সেন্টিমিটার পার সেকেন্ড। তাহলে বেগ পরিবর্তন কত 100 সেন্টিমিটার পার সেকেন্ড ডিভাইডেড বাই টি। তাহলে দেখো টি ইজ ইকুয়াল টু কী পাবে যে 1/100 সেকেন্ড, হ্যাঁ, যে এফ ইজ ইকুয়াল টু এম এ। তাহলে এখান থেকে পেয়ে গেলাম সময় পেয়ে গেলাম। আচ্ছা আমি টি পেয়ে গেলাম, এরপর বলেছে কত দূরত্বে বস্তুটি গতিহীন হবে, সেটার জন্য আমি মন্দন বের করে নিই। এফ ইজ ইকুয়াল টু আমরা এম এ জানি, আবার এফের ভ্যালু কত বলেছে 50, এম কত বলেছে 50 ইন্টু এ, তাহলে এর ভ্যালু কত হচ্ছে 1 সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে মন্দন কত হচ্ছে 1 সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার, সময় কত 1/100 সেকেন্ড। তাহলে কত দূরত্বে বস্তুটি গতিহীন হবে, তাহলে আমরা কি করে পাবো সূত্র বসিয়ে দিই যে ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু ইউ স্কোয়ার মাইনাস 2s। ভি কত 0 যেহেতু গতিহীন হয়ে গেছে 0, ইউ স্কোয়ার মানে কত 100 স্কোয়ার মানে 10⁴ মাইনাস 2 ইন্টু এ কত 1 ইন্টু এস। তাহলে এখান থেকে 2 ইন্টু এস ইজ ইকুয়াল টু 10⁴, এস ইজ ইকুয়াল টু কত হবে 10⁴ ডিভাইডেড বাই 2 মানে 5 ইন্টু 10³ সেন্টিমিটার। মিটারে যদি কনভার্ট করে দাও তখন কী হবে 50 মিটার হবে। এটা পেয়ে গেলাম। এর পরের প্রবলেম দেখি, স্থিরাবস্থায় থাকা 4 কেজি ভর বিশিষ্ট একটি হাতুড়ি 50 সেন্টিমিটার উচ্চতা থেকে পড়ে অনুভূমিক তলে আংশিকভাবে গাঁথা একটি পেরেককে আঘাত করে এত সেকেন্ডে থেমে গেল, পেরেকের উপর প্রযুক্ত বল কত। তাহলে একই রকমভাবে আমি বল ক্যালকুলেট করতে বলেছি, এফ ইজ ইকুয়াল টু এম এ পাবো। তাহলে এফ ইজ ইকুয়াল টু এম ইন্টু ভি মাইনাস ইউ বাই টি, ভি মাইনাস ইউ বাই টি। তাহলে দেখো আমাকে অন্তিম বেগ আমি জানি কত 0, যখন ধরো পেরেকটা গেঁথে যাচ্ছে অন্তিম বেগ কত হচ্ছে 0 হচ্ছে। তাহলে পেরেকের প্রাথমিক বেগ কত সেটা যদি আমি জানতে পারি, আমাকে দেখো এমটা দিয়ে দিয়েছে 4 কেজি, সময় দিয়ে দিয়েছে, আমি পেয়ে যাব। তাহলে আমার তাহলে প্রাথমিক উদ্দেশ্য কি যে পেরেকের প্রাথমিক বেগ ক্যালকুলেট করা। তাহলে এখানে যদি ধরো একটা পেরেক আছে, তার উপর তুমি হাতুড়ি দিয়ে আঘাত করছো, তাহলে এই হাতুড়ির এই মুহূর্তে যা বেগ হবে সেই বেগটাই কী হবে পেরেকের প্রাথমিক গতিবেগ। তাহলে হাতুড়ি পড়ছে কত থেকে দেখো বলেছে 50 সেন্টিমিটার উপর থেকে পড়ছে। তাহলে 50 সেন্টিমিটার উপর থেকে যদি পড়ে তাহলে ধরো এইখান থেকে পড়ছে, তাহলে এই দূরত্ব কত 50 সেন্টিমিটার। এখানে হাতুড়ির বেগ কত, হাতুড়ির বেগ কত 0, আমি এখানে বেগ ধরলাম যে ইউ হয়েছে। তাহলে আমরা সূত্র বসিয়ে দেব, হ্যাঁ, যে কী হবে সূত্র যে ধরো ইউ স্কোয়ার ইজ ইকুয়াল, এটা তো কিন্তু অন্তিম বেগ হয়ে যাচ্ছে, এটার ক্ষেত্রে প্রাথমিক বেগ কত 0,
অন্তিম বেগ কত ভি হয় সাধারণত, আমি এখানে ইউ ধরলাম। তাহলে সূত্র কী হবে, ইউ স্কোয়ার ইজ ইকুয়াল টু 0 প্লাস দেখো ইউ স্কোয়ার, এটা আমার অ্যাকচুয়ালি সূত্র কি যে ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2 ইন্টু জিএইচ। আমি ধরলাম যে এই উচ্চতা এইচ, অভিকর্ষের প্রভাবে পড়ছে, তাহলে ত্বরণ কত জি হবে, আর প্রাথমিক গতিবেগ ধরলাম ইউ, অন্তিম গতিবেগ ভি। যেহেতু এখানে উপর থেকে পড়েছে তাহলে প্রাথমিক গতিবেগ কত, ইউটা 0, আর এখানে আমি ভিটাকে ইউ ধরেছি, যে যখনই পেরেকের মাথায় আঘাত করছে তখন তার বেগ হয়েছে কত, ইউ। তাহলে এখানে ইউ স্কোয়ার ইজ ইকুয়াল টু 0 প্লাস 2 ইন্টু জি কত 9.8 ইন্টু এইচ কত 50 সেন্টিমিটার, ওটাকে মিটারে কনভার্ট করে নিই, তাহলে 50/100। তাহলে এখানে ইউ ইজ ইকুয়াল টু √2 ইন্টু জি ইন্টু এটা কত হচ্ছে 0.5 হচ্ছে, 0.5 হচ্ছে। তাহলে এটা আচ্ছা এটা একরকম থাকুক, আচ্ছা একদম বের করে নিই, এটা তাহলে কত হবে 19.6 ডিভাইডেড বাই 2 মানে 9.8, এটা রুট করলে কত হচ্ছে 9.8-এর রুট। আচ্ছা এখানে একদম ভ্যালু বসিয়ে দিই, এখানে তাহলে এমটা কত বসাবে 4, ভিটা তো 0, তাহলে ভি মাইনাস ইউ বসাবে অ্যাকচুয়ালি √9.8, টি কত 0.1। এটা তোমরা ক্যালকুলেটারে ক্যালকুলেট করে দেখবে, তাহলে এটা তোমরা প্রযুক্ত বল পেয়ে যাবে, কত হবে এত নিউটন। এটা তোমরা এরকমভাবে প্রবলেম করতে হয়। আচ্ছা আমরা যতটা পড়লাম বা শিখলাম, সেখান থেকে কী কী কোশ্চেন আসতে পারে, কোশ্চেনগুলো সম্পর্কে আইডিয়া করে নাও। প্রথম কোশ্চেন হতে পারে যে ভরবেগের ধারণা দাও বা সংজ্ঞা লেখো, একক ও মাত্রা লেখো। বলতে পারবে খুব সহজে যে ভর ও বেগের সমানে কোনো বস্তুতে যে গতীয় ধর্মের সৃষ্টি হয়, একক কী হবে গ্রাম সেন্টিমিটার পার সেকেন্ড, এসআই দিয়ে কী হবে কেজি মিটার পার সেকেন্ড, মাত্রা কী হবে এম ইন্টু কি বেগ, এম এল টি ইনভার্স। নিউটনের দ্বিতীয় গতিসূত্রের বিবৃতি গাণিতিক রূপ লিখতে পারবে। এসআইতে বলের এককের সঙ্গে ভরবেগের এককের সম্পর্ক লিখতে পারবে, যে বলের একক কী হয় এসআইতে নিউটন হয়, নিউটন ইজ ইকুয়াল টু ভরবেগের একক, ভরবেগের এককের সম্পর্ক কী হবে যে কেজি মিটার পার সেকেন্ড, কেজি মিটার পার সেকেন্ড। আচ্ছা ভরবেগের এককের সম্পর্ক বলেছে, তাহলে এসআইতে নিউটন আর ভরবেগের একক কী হয় যে কেজি মিটার পার সেকেন্ড, এদের মধ্যে সম্পর্ক কী। তাহলে আমরা যেহেতু জানি যে বল ইজ ইকুয়াল টু ভর ইন্টু ত্বরণ, আবার ত্বরণ ইজ ইকুয়াল টু কী জানি যে বেগ পরিবর্তন বাই কি সময়, তাহলে বেগ পরিবর্তন ইন্টু ভর মানে কি ভরবেগ পরিবর্তন বাই সময়। তাহলে এখান থেকে আমরা বল ইন্টু সময় ইজ ইকুয়াল টু কী পাবো ভরবেগ পরিবর্তন। তাহলে বল ইন্টু সময় মানে এসআইতে আমি কনভার্ট করি না, বলে এককে নিউটন ইন্টু সময়কে আমি ধরলাম সেকেন্ড, তাহলে নিউটন ইন্টু সেকেন্ড ইজ ইকুয়াল টু ভরবেগের পরিবর্তন একক মানে ভরবেগের একক মানে কি কেজি মিটার পার সেকেন্ড। হ্যাঁ তাহলে এদের মধ্যে সম্পর্ক কি হচ্ছে নিউটন ইন্টু সেকেন্ড ইজ ইকুয়াল টু যে কেজি মিটার পার সেকেন্ড। এরপরের কোশ্চেন দেখো বলেছে বলের এককের সংজ্ঞা দাও, সিজিএস ও এসআইতে বলের এককের নাম ও তাদের সম্পর্ক নির্ণয় করো। বলতে পারবে হ্যাঁ সিজিএসে কী হয় ডাইন হয়, এসআইতে নিউটন হয়, তাদের মধ্যে সম্পর্ক, আর বলে এককের সংজ্ঞা বলতে পারবে। এরকম কোশ্চেন হয়, এরকম অঙ্ক হয়, তোমরা প্রবলেম সেটটাকে চেষ্টা করবে করার, অনেকগুলো অঙ্ক করতে পেরে যাবে। চলো টাটা, দেখা হচ্ছে পরের ক্লাসে, ভালো থেকো সুস্থ থেকো।